সকলকে আরো একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আমার এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার ভিডিও এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি। এবং আজ থেকে আমি আরেকটি ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে থাকবে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের ফুল কোর্সের আলোচনা বা ফুল কোর্স আপলোড করা হবে। আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ফুল কোর্সগুলোর প্লেলিস্ট পাবেন। সেই প্লেলিস্টে গিয়ে আপনি একটা সাবজেক্টের উপরে ফুল কোর্স দেখতে পাবেন, যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমার স্টুডেন্ট, ডুয়েট ভর্তি পরীক্ষার স্টুডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর নিয়োগ পরীক্ষার স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি। তো যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজই প্রথম এই চ্যানেলটি দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার পরিচিত সকল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিবেন। এই কথা বলে শুরু করছি। আজকে আমি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এটা সবগুলো নিয়োগ পরীক্ষায় এইখান থেকে একটি বা দুটি কোশ্চেন এসে থাকে এবং এটি একটি সিভিল ইঞ্জিনিয়ারিং এর খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো আমি যেটি আজ পড়াবো সেটি একটা কোর্স আকারে শুরু হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টের কোর্স আকারে এটি শুরু থেকে শেষ পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর সবগুলো টপিকস নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও অন্যান্য সাবজেক্টেরও এরকম ফুল কোর্স আমি এখানে আপলোড করব। সো শুরু করা যাক। আজকের টপিকস, আজকের সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যেই টপিকসটি নিয়ে আমরা আজ কথা বলবো, সেই টপিকস হচ্ছে ব্রিক। ব্রিক থেকে যেই কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি উত্তম ইটের বা একটি আদর্শ ইটের প্রস্তুতিতে যেই মৃত্তিকা ব্যবহার করা হয়, সেই আদর্শ মৃত্তিকা বা ইট প্রস্তুতিতে আদর্শ মৃত্তিকার রাসায়নিক গঠনগুলো উল্লেখ করো। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ইট তৈরিতে আদর্শ মৃত্তিকার আদর্শ মাটির রাসায়নিক উপাদান গুলো কি কি বা কোনটা কত পরিমাণ থাকতে হয়। তো উত্তর হবে ইট তৈরির আদর্শ মাটির রাসায়নিক উপাদানগুলো হলো 1 নাম্বার সিলিকা। সিলিকা ইটের মাটির উপাদানগুলোর একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি সর্বোচ্চ পরিমাণে ইটের মাটিতে থাকে, যেটা সিলিকন অক্সাইড রাসায়নিক নাম, এবং সেটি থাকে হচ্ছে 55%। দ্বিতীয় যে উপাদানটি থাকে সেটা হচ্ছে অ্যালুমিনা, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড।
এবং সেটি থাকে 30%। 3 নম্বর উপাদানটি হচ্ছে আয়রন অক্সাইড, যেটি ইটের কালার নিয়ন্ত্রণ করে। ইটের ভালো একটা ইটের যেই রেড টেন্ট আসে সেটা আয়রন অক্সাইডের কারণে হয়ে থাকে। Fe2O3 এটি হচ্ছে আয়রন অক্সাইড, এটাও O3 হবে, সরি, এটা 8% হয়ে থাকে। ম্যাগনেসিয়া যেটা MgO বা ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা থাকে 5%। এরপর লাইম থাকে, যেটা CaO বা ক্যালসিয়াম অক্সাইড বা চুন বলি আমরা যেটাকে বাংলায়, সেটি থাকতে হয় 1%, কারণ এটি ইটকে গলতে সহায়তা করে। যখন ইট পোড়ানো হয় তখন এটাকে মেল্ট হয়ে সহজভাবে দৃঢ়বদ্ধ হওয়ার জন্য বা উপাদানগুলো মেল্ট হয়ে সংঘবদ্ধ হওয়ার জন্য বা এটার গঠনের জন্য সহায়তা করে। বা বেশি হয়ে গেলে কিন্তু ইট গলে যাবে, তার মানে 1% থাকতে হবে এই উপাদানগুলো যাতে মিক্স হয়ে টাইটলি বন্ড হয়। কিন্তু 1%-এর বেশি অতিরিক্ত লাইম হলে আবার ইট গলে যায়। সো এটা একদিক দিয়ে ভালো, অতিরিক্ত খারাপ, যে কোনো জিনিসই অতিরিক্ত খারাপ। সো লাইম 1% থাকাটা জরুরি। এরপরে হচ্ছে জৈব পদার্থ, যেমন জৈব পদার্থ বলতে যে আমরা উদ্ভিদের অংশ বা খড় বা কিছু জৈব পদার্থ থাকতে হয় যেটা এটাকে ভেতরে পুড়তে সহায়তা করে, সেটা হচ্ছে 1%। তাহলে মোট আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাই যে এটা হয় 100%। আমরা বলতে পারি এটিই হচ্ছে আমাদের একটি আদর্শ ইটের মৃত্তিকার আদর্শ রাসায়নিক উপাদানগুলো, আদর্শ মিক্সিং। এটি ডুয়েট ভর্তি পরীক্ষার বিভিন্ন কোশ্চেন এবং অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার বিভিন্ন কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপর আমাদের ইটের ক্ষতিকারক উপাদানগুলো কি কি, এটি আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইটের মাটির ক্ষতিকর উপাদানগুলো কি কি? লিখো, উপাদানগুলো লিখো। ক্ষতিকর উপাদানগুলো কি কি? ক্ষতিকর উপাদান হতে পারে, আমি একটু আগেই বলেছি যে ক্ষতিকর উপাদানগুলো অতিরিক্ত চুন, লাইম, অতিরিক্ত লাইম বা চুন, বাংলায় যেটাকে আমরা চুন বলি, অতিরিক্ত চুন থাকা ইটের মাটির জন্য খুবই ক্ষতিকারক। তাহলে গলে এটা শেপ নষ্ট হয়ে যাবে ইটের। অতিরিক্ত জৈব পদার্থ, কারণ অতিরিক্ত জৈব পদার্থ থাকলে এটা যখন পুড়ে যাবে তখন ওই ইটের ওই জায়গাগুলোতে পোর তৈরি হবে বা পোরাস ইট তৈরি হবে, এটা ইটকে পোরাস করে দেয়। 3 নাম্বার যেটা, সেটি হচ্ছে লবণ জাতীয় পদার্থ। লবণ জাতীয় পদার্থ ইটের মধ্যে থাকলে সেটা যখন বিল্ডিং কনস্ট্রাকশনে ইউজ করা হয় তখন যখন এটা পানির সংস্পর্শে আসে তখন এখানে এফ্লোরেসেন্স নামক বা লবণের একটা লেয়ার উপরে উঠে আসে, যেটা মাটিটাকে নোনা করে ফেলে বা ইটটাকে নোনা করে ফেলে এবং এটা মাটির মানে বিল্ডিং এর জন্য অতিরিক্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এরপরে আয়রন পাইরাইডস, একটা ক্ষতিকর উপাদান, এবং নুড়ি পাথরের উপস্থিতি বা পাথরের উপস্থিতি, ছোট ছোট পাথরের উপস্থিতি, নুড়ি পাথর, এগুলো ইটের মাটির ক্ষতিকর উপাদানগুলো হচ্ছে এইগুলো। তাহলে ইটের মাটির
গুরুত্বপূর্ণ উপাদানগুলো হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, লাইম, জৈব পদার্থ। লাইম এবং জৈব পদার্থ 1% থাকলে ভালো, অতিরিক্ত হলে ক্ষতিকর। সো আমরা বলতে পারি ইটের মাটির ক্ষতিকর উপাদানগুলোর মধ্যে হচ্ছে অতিরিক্ত লাইম, অতিরিক্ত জৈব পদার্থ, লবণ জাতীয় পদার্থ, আয়রন পাইরাইটস, নুড়ি পাথর। তাহলে এই দুটি কোশ্চেন আমাদের হয়ে গেল। 3 নাম্বার আমরা যে কোশ্চেনটি দেখব সেটি হচ্ছে প্রথম শ্রেণীর ইট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা এএমআই এর ভর্তি পরীক্ষা, এএমআই এর পরীক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরীক্ষা, ডুয়েট ভর্তি পরীক্ষায় বারবার এসে থাকে। এটা হচ্ছে ইটের প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যগুলো। প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য। প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার ইটের যেটা গুণাবলী, ইট শক্ত হতে হবে, টেকসই হতে হবে এবং ফাটল এবং ভেতরে পোর মুক্ত হতে হবে বা পোরাস হওয়া চলবে না। তাহলে ইট শক্ত হতে হবে, শক্ত, টেকসই, তারপর ফাটল মুক্ত হতে হবে, 2 নাম্বার যেই গুণাগুণটা আমাদের ইটের থাকতে হবে সেটা হচ্ছে ইটের কালার ভালো হতে হবে, গাঢ় কালার। ইটের একটি গাঢ় বর্ণ বা তাম্র বর্ণ হবে। ইট গাঢ় লাল তাম্র বর্ণের হবে এবং এটা সুষমভাবে সব জায়গায় একই কালার হবে, এক জায়গায় ফ্যাকাশে এক জায়গায় লাল এরকম হলে চলবে না। তাহলে ইটের গাঢ় লাল বর্ণ বা তাম্রবর্ণ হবে। 3 নাম্বার যেই গুণাগুণটা ইটের থাকতে হবে সেটা হচ্ছে ইটকে অন্য ইট বা হাতুড়ির সাহায্যে আঘাত করলে, হাতুড়ি দ্বারা আঘাত করলে মেটালিক সাউন্ড দিবে, মেটালিক বা ধাতব, মেটালিক ইংলিশ হয়ে যায়, ধাতব শব্দ করবে, উৎপন্ন করবে। তার মানে ইটকে যদি আমি অন্য একটা হাতুড়ি বা ইট দিয়ে আঘাত করি তাহলে সে মেটালিক সাউন্ড করতে হবে, তার মানে বুঝতে হবে যে এটা কম্প্যাক্ট এবং ভালো একটা ইট। এরপর চতুর্থ যে গুণাগুণটা, যে শক্ত কিছু দ্বারা আঁচড় দিলে, শক্ত কিছু যেমন নখ দ্বারা আঁচড় দিলে তাতে কোনো ইটের কোনো কি হবে না, দাগ পড়বে না, দাগ বা ইম্প্যাক্ট পড়বে না। 5 নাম্বার একটা ভালো ইটের বৈশিষ্ট্য হচ্ছে ইটের আকার বা শেপ সুষম থাকবে বা ইটের পৃষ্ঠগুলো সমান্তরাল থাকবে, ইটের পৃষ্ঠগুলো বিপরীত পৃষ্ঠগুলো পরস্পর সমান্তরাল থাকবে, বিপরীত লিখে দেওয়া ভালো, বিপরীত পৃষ্ঠগুলো পরস্পর সমান্তরাল ও সমান কিন্তু অমসৃণ হবে। অমসৃণ হবে কারণ অমসৃণ না হলে, যদি ইটের বডিটা অমসৃণ না হয় তাহলে সেটা কিন্তু
অন্য আরেকটা ইটের সাথে যখন সিমেন্ট দিয়ে আমরা বন্ড তৈরি করতে যাব, সিমেন্টের বন্ড ভালো হবে না। তাহলে সিমেন্টের সাথে তার বন্ড ভালো হতে হলে এটা অমসৃণ হতে হবে, পৃষ্ঠ অমসৃণ হবে কিন্তু সমান্তরাল হতে হবে। এরপরে আমাদের যেই গুণাগুণটা একটা ইটের থাকবে, যে ইটকে 24 ঘন্টা পানিতে ভেজালে তার নিজের ওজনের 1/6 এর বেশি পানি শোষণ করবে না, অংশের বেশি পানি শোষণ করবে না। এরপর পঞ্চম যে গুণাগুণটা থাকতে হবে, উৎকৃষ্ট ইটের তাপ পরিবাহিতা কম থাকবে। তার মানে ইটের তাপ পরিবাহিতা কম হবে। তার মানে একটা বাড়ি যদি আমি ইট দিয়ে তৈরি করি, যেন বাইরে ঠান্ডা থাকলে ভেতরে সেটা উষ্ণ থাকে, আবার বাইরে যখন অতিরিক্ত গরম পড়বে তখন ভেতরে যেন ঠান্ডা থাকে। তার মানে ইটের এই গুণাগুণটা ভালো একটা ইটের থাকতে হবে। ইটের আমরা বলতে পারি যে পোরাস হবে না বা ইটে ছিদ্র থাকবে না, ইটে ছিদ্র থাকবে না, এবং এটা দাহ্য হবে না, এটি দাহ্য। এটা 5, এটা 6, এটা 7 ছিল, এটা 8 ছিল এবং এটা হচ্ছে 9। এই জন্য তো বলি এটি দাহ্য হবে না, অর্থাৎ দহনে সহায়তা করবে না। এগুলো একটা ইটের, ভালো ইটের বৈশিষ্ট্য। এই 9টি বা 10টি আমরা লিখতে পারি। তাহলে ইট টেকসই এবং ফাটল মুক্ত হবে, এর একটি গাঢ় লাল বর্ণ বা তাম্র বর্ণ থাকবে, এটি হাতুড়ি দিয়ে আঘাত করলে মেটালিক বা ধাতব শব্দ উৎপন্ন করবে, শক্ত কিছু দিয়ে যেমন নখ দিয়ে আঁচড় দিলে এটাতে দাগ পড়বে না, ইটের বিপরীত পৃষ্ঠগুলো পরস্পর সমান্তরাল হবে কিন্তু অমসৃণ হবে। ইটকে 24 ঘন্টা পানিতে ভেজালে সে নিজের ওজনের 1/6 অংশের বেশি পানি শোষণ করবে না, মানে পানি শোষণের একটা নির্দিষ্ট মাত্রা থাকবে, 1/6 অংশ থাকবে। ইটের তাপ পরিবহন ক্ষমতা কম হবে, ইটের মধ্যে যে পোরাস ব্যাপারটা এটা থাকবে না, এবং এটা দাহ্য হবে না, মানে এটা যখন আগুনের কাছে যাবে ইট নিজে পুড়বে না। তাহলে এগুলো হচ্ছে একটা প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য। এরপর উৎকৃষ্ট এই ইট তৈরি করার জন্য ইটের মাটির কি কি বিষয়ের উপর নির্ভর করে, একটা ইট যে এই প্রথম শ্রেণীর উৎকৃষ্ট একটা ইট হবে এটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আমরা এবার লিখব যে উৎকৃষ্ট ইটের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। উৎকৃষ্ট ইটের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে ইটের উৎকৃষ্ট হওয়ার পেছনে ইটের মাটির কোন কোন গুণাবলীগুলো দায়ী বা কোন কোন গুণাবলীগুলো এটার জন্য জরুরি সেটা এখন আমরা দেখব। 1 নাম্বার হচ্ছে ইটের রাসায়নিক উপাদান সমূহ সঠিক হতে হবে। ইটের রাসায়নিক
উপাদানগুলো সঠিক মাত্রায় থাকবে, সঠিক মাত্রায় থাকতে হবে, তাহলে একটা ইট উৎকৃষ্ট হবে। তারপর সঠিক পদ্ধতিতে কাদা তৈরি করতে হবে, সঠিক পদ্ধতিতে কাদা তৈরি করতে হবে। 3 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ, পোড়ানোর আগে শুকানো পদ্ধতি সঠিক হতে হবে, সঠিক পদ্ধতিতে শুকাতে হবে, সঠিক পদ্ধতিতে শুকাতে হবে। 4 নাম্বার যেটা ইট পোড়ানোর যে জ্বালানি সেটা ভালো হতে হবে, ভালো জ্বালানি দ্বারা পোড়াতে হবে। 5 নাম্বার পোড়ানোর তাপমাত্রা সঠিক হতে হবে, পোড়ানোর পদ্ধতি সঠিক ও তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো একটা ভালো ইট হওয়ার পেছনের পূর্ব শর্ত। সো একটা ভালো ইট হতে হলে সেই ইটটার রাসায়নিক উপাদানগুলো সঠিক মাত্রায় আমাদের মিশ্রণ করতে হবে, সঠিক পদ্ধতিতে কাদা তৈরি করতে হবে, সঠিক পদ্ধতিতে সেটাকে শুকাতে হবে, ভালো জ্বালানি দ্বারা পোড়াতে হবে। যেমন এখন আধুনিক যেই ইটগুলো তৈরি হচ্ছে সেখানে ইট তৈরিতে গ্যাস দিয়ে এই ইটটাকে পোড়ানো হচ্ছে, সেক্ষেত্রে এটার পোড়ানোটা সুষম হচ্ছে। আধুনিক যন্ত্র দিয়ে আধুনিক চুল্লিতে যখন পোড়ানো হয় তখন এটা সুন্দরভাবে সুষমভাবে পোড়ে। সো ভালো জ্বালানিতে পোড়ানোটা ইট তৈরির একটা পূর্ব শর্ত, ভালো ইটের একটা পূর্ব শর্ত। জ্বালানির পোড়ানোর সময় জ্বালানির যে পোড়ানো হবে সেটার সঠিক পদ্ধতিতে পোড়াতে হবে, অর্থাৎ জ্বালানির ডিস্ট্রিবিউশন সঠিক হতে হবে এবং তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কত তাপমাত্রায় পোড়ানো হবে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত তাপমাত্রায় পোড়ালে সেই ইটগুলো ঝামা হয়ে যাবে, আবার কম তাপমাত্রায় পোড়ালে সেগুলো সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ইটে পরিণত হবে। সো একটা ফার্স্ট ক্লাস ইট তৈরি করার জন্য এগুলো হচ্ছে পূর্ব শর্ত। সো আশা করি এই কোশ্চেনগুলো সবাই জানেন। তারপরেও আমরা এইভাবে যারা নতুন স্টুডেন্ট, ডিপ্লোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর নতুন স্টুডেন্ট, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং বা ডুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। সো আশা করি এগুলো একটা রিভিশন আমাদের হয়ে যাবে, এবং এইভাবে আমি প্রত্যেকটা টপিকস, একটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক্সের উপর ভিডিও আপলোড করব, এবং ইটের উপরে আরো একটা ভিডিও আসবে যেখানে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আমি সলভ করব। তার মানে এই প্লেলিস্টগুলো যদি আপনারা দেখেন, একটা সাবজেক্টের উপরে যদি প্লেলিস্টগুলো দেখেন, তাহলে সম্পূর্ণ ওই সাবজেক্টের একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন আশা করছি। সো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা এইবারই প্রথম আমার চ্যানেলকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন এবং বেশি বেশি শেয়ার করে চ্যানেলটিকে আরো সমৃদ্ধ করুন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।